আজকে আমরা আবার চলে এসেছি পল সায়েন্স ক্লাসটি নিয়ে। তো এইচএসের আজকে পল সায়েন্স ক্লাসটি হবে আজকে। তো আজকে পল সায়েন্স যে ক্লাসটি হবে এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে মার্কস ও এঙ্গেলসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। তো এই প্রশ্নটি দেখার আগে আমার একটু চ্যানেলটা একবার দেখে নেওয়া যাক। তো আজকে আমাদের যে প্রশ্নটি আলোচনা চলছে বা হবে সেটি হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ মার্কস ও এঙ্গেলসের তত্ত্বটি আলোচনা করো। তো ইংরেজিতে হচ্ছে প্রশ্নটি হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম অর মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্টোরি। তো এখানে কি বলছে, সর্বপ্রথমে যদি আমাদের আলোচনা করতে হয় তো মার্কসের যে আলোচনাটি হচ্ছে যে এখানে মার্কসের অন্যতম উল্লেখযোগ্য কিন্তু এই মৌলিক উপাদান ঐতিহাসিক বস্তুবাদের ইতিহাসের একটি কিন্তু বস্তুবাদী ব্যাখ্যা হিসেবে কিন্তু তিনি আলোচনা করেছিল। এবং এখানে তিনি বলতে চাইছেন যে সমাজ জীবনের যে অনুশীলনে যে দণ্ডমূলক ও বস্তুবাদের যে মূল নীতিগুলি প্রয়োগ ও ব্যবহার হলো ঐতিহাসিক বস্তুবাদ। এটি হচ্ছে মেন কথা, যে সমাজ জীবনের অনুশীলনে দণ্ডমূলক বস্তুবাদের মূল নীতির প্রয়োগ ও ব্যবহার হলো ঐতিহাসিক বস্তুবাদ। তাই মার্ক্সীয় দর্শনের অন্যতম প্রধান স্তম্ভ, তার যে নীতিগুলো ছিল তার মধ্যে প্রধান স্তম্ভ ছিল কিন্তু এটি হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। তো এইখানে যদি আরেকটু ভালো মতো করে যদি আমাদের অর্থটা যদি দেখতে হয় তাহলে আমরা দেখব যে মানুষের বিকাশ এবং মানব সমাজ ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের বিকাশের ইতিহাসে দ্বন্দ্বমূলক যে বস্তুবাদের প্রয়োগকেই ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। সেই সঙ্গে ভবিষ্যৎ সমাজের কাঠামো কেমন হবে সে সম্পর্কেও তিনি কিন্তু ইঙ্গিত দেয়। এবার এখানে মার্কস ও এঙ্গেলস মনে করছেন যে কি বলছেন, তিনি কি মনে করতেন যে ইতিহাস বলতে রাজরাজাদের রাজত্ব, যুদ্ধ বিগ্রহ, তাদের রাজ্য বিস্তার, নীতি ও কোনো মহাপুরুষের জীবনীকে বোঝায় না। কিন্তু মার্কস বলছেন যে ইতিহাসের একটি ঘটনা অন্য ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত, ইতিহাসের আলোচ্য বিষয় হবে জনসাধারণ, কোনো ব্যক্তি নয়। কিন্তু একটি ইতিহাসের যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে কিন্তু একজনকে নিয়ে আলোচনা হবে না, এখানে একটি জনগণকে নিয়ে আলোচনা হবে, যে সবাই সমানভাবে সেই মানে সময়টিকে বা সমাজটিকে কি করে এগিয়ে নিয়ে গেছিল। তো এইভাবে আলোচনা করার মধ্যে দিয়ে আমরা দেখব যে প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি কি কি আছে। এইখানে তিনি বলছেন যে উৎপাদনের উপায় ও উৎপাদন পদ্ধতির উপর সমাজের কিন্তু বৈশ্বিক জীবনযাত্রা নির্ভরশীল। সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের উপর তার বিষয়িক জীবন অর্থাৎ সমাজের অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। একদম এই কথাটা অবশ্যই ঠিক যে উৎপাদন ও উপায় এই পদ্ধতির উপরই কিন্তু আমাদের জীবনযাত্রা কিন্তু নির্ভরশীল। আমরা উৎপাদনের উপরই কিন্তু আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এবং সমাজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উপর তার বিষয় জীবন এবং সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। তো এসব আমরা তো আলোচনা দেখবই, তার সঙ্গে আমাদের এই আলোচনাটা আমাদের দেখতে হবে যেটি হচ্ছে ভিত্তি বা উপরিকাঠামো। যে পয়েন্টটি হচ্ছে এখানে কিন্তু বলছে যে মার্ক্সবাদ অর্থনৈতিক ব্যবস্থাকে সমাজের ভিত্তি ও পরিকাঠামো বলে মনে করেন, এবং তারা মনে করেন যে অর্থনৈতিক ব্যবস্থার বুনিয়াদের উপর গড়ে উঠেছে যে রাষ্ট্র ব্যবস্থা, আইন, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি। আমাদের এটা কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছে কিন্তু আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থায় গড়ে উঠেছে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, আইন, ধর্ম, সংস্কৃতির উপরই কিন্তু আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থায় গড়ে উঠেছে। অর্থনীতি না থাকলে কিন্তু কোনো কিছু হবে না। তিনি উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন। এখানে উৎপাদন শক্তি আর উৎপাদন সম্পর্ক বলতে কি বুঝিয়েছে, যে এখানে শ্রমিক ও শ্রম ক্ষমতা, আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি হলো উৎপাদন শক্তি। তো শ্রমিক এবং শ্রমিকের যে ক্ষমতা তার মাধ্যমে কি হচ্ছে আমাদের উৎপাদন করছে, যে সেটাই হচ্ছে উৎপাদন শক্তি। আবার উৎপাদন সম্পর্ক বলতে কি বুঝিয়েছে, উৎপাদন সম্পর্ক বলতে বুঝিয়েছেন যে উৎপাদন প্রক্রিয়ায় মানুষের তথা শ্রেণীতে যে উৎপাদন ভিত্তিক পারস্পরিক সম্পর্ক, মানুষের মধ্যে এবং শ্রেণীর মধ্যে যে একটি সম্পর্ক থেকেই যে উৎপাদন যে ব্যবস্থাটি গড়ে উঠছে বা এগিয়ে চলছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে বা মার্ক্স তিনি বলেছেন উৎপাদনের সম্পর্ক।
তো এই উৎপাদনের বৈশিষ্ট্যগুলি যদি দেখি, আমাদের এক দুটো আমরা বৈশিষ্ট্য দেখতে পারি যে স্টালিনের মতে ইতিহাস বিজ্ঞানের প্রধান কাজ হলো কি, কাজ হলো উৎপাদনের নিয়ম, উৎপাদিকা শক্তির বিকাশের নিয়ম, উৎপাদন সম্পর্ক, সমাজের অর্থনৈতিক বিকাশের নিয়মগুলি আলোচনা ও প্রকাশ করা। আর হচ্ছে এখানে উৎপাদনের তৃতীয় বৈশিষ্ট্য হলো পুরাতন উৎপাদন ব্যবস্থার মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎপাদন শক্তির বিকাশ ঘটেছে। তো এগুলো আমরা উৎপাদনের বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখতে পারি। আর আমরা যদি সমাজের রূপান্তর যদি একটু পয়েন্ট করা যায়, সমাজের রূপান্তর কী করে রূপান্তর হচ্ছে, এটা খুবই সোজা। এখানে বলছে যে সমাজের রূপান্তর যে সমাজে ব্যক্তিগত মালিকানা কিন্তু আগেকার যখন প্রথমের দিকে ব্যক্তিগত কিন্তু মালিকানা কিন্তু ছিল না। সেই মালিকানাটি কি হয়, পরে কি হয়, আস্তে আস্তে সমাজে সহজ সরল উৎপাদিকা শক্তির ফলে উৎপাদন সম্পর্ক ছিল কিন্তু শোষণহীন। আগে যে সমাজটি ছিল সেটি কিন্তু শোষণহীন সমাজ ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়, এই শোষণমূলক উৎপাদন ব্যবস্থার সূত্রপাত হয় দাস সমাজ থেকে। তারপর আস্তে আস্তে শুরু হয় কি, দাস সমাজ থেকে কিন্তু এই শোষণমূলক উৎপাদন কিন্তু শুরু হতে থাকে এবং সমাজে দাসপ্রভুরা কী হয়, যে দাসদের উপর অত্যাচার চালাতে থাকে। আস্তে আস্তে দাসপ্রভুরা কী হয়, দাসদের উপর অত্যাচার চালায়। তারপর কি হয়, তারপর 3 নম্বর স্টেপে আসে যে সামন্ততান্ত্রিক সমাজে রূপান্তরিত হয়। তারপর সামন্ততান্ত্রিক সমাজ আসে। ওরা কি করে, যে সমাজের সামন্তপ্রভুরা ভূমিদাসদের শোষণ করতে লাগলো এবং এমনইভাবে সামন্ততান্ত্রিক সমাজ রূপান্তরিত হলো পুঁজিবাদী সমাজে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে থাকলো এবং মালিক শ্রেণী কী হয়, শ্রমিক ও সরবরাহ শ্রমিক মানে শ্রেণীকে শোষণ করতে শুরু করলো। মালিক শ্রেণীরা কী করলো, শ্রমিক শ্রেণীকে তারা শোষণ করতে শুরু করলো। এইভাবে শুরু হয়ে যায় কিন্তু আস্তে আস্তে শ্রেণীদ্বন্দ্ব, এবং শ্রেণীদ্বন্দ্বের মধ্যে দিয়েই কী হয়, আবির্ভাব হয় এক নতুন সমাজ। এইভাবেই কিন্তু তিনি এই মার্কস ও এঙ্গেলস এই ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলেন। এবং সমালোচনা যদি আলোচনা করতে হয়, সমালোচনার মধ্যে এখানে অল্প একটু আলোচনা করেছে। এখানে বলা যায় যে অর্থনৈতিক উপাদান ছাড়া কিন্তু অন্যান্য উপাদানও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এখানে খালি মার্কস কিন্তু তিনি খালি অর্থনৈতিক উপাদান নিয়ে আলোচনা করেছেন। এখানে মার্কস তিনি কিন্তু তাছাড়াও আলোচনা ছিল কি, এই মতবাদ সমাজ পরিবর্তনের কারণ হিসাবে কেবল অর্থনৈতিক উপাদানের উপরই গুরুত্ব আরোপ করে, কিন্তু অর্থনৈতিক এলাকা বহির্ভূত বিষয়গুলো যে মানব সমাজের বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মার্কস বাদে তা কিন্তু উপেক্ষিত, সেটি কিন্তু আলোচনা করা নেই। এইগুলো দিয়ে মানে আমাদের সমালোচনাটা আমরা দেখতে পারি। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি যে লাস্টে আমরা বলতে পারি যে সমাজ পরিবর্তনের ধারাকে বিশ্লেষণ করলে একথাই স্পষ্ট যে সমাজ পরিবর্তনের পেছনে কোনো না কোনোভাবে